ফ্রিজ কিনেছি, তো সেই ফ্রিজ 28,000 টাকা দিয়ে কেনার পরে বলো বিক্রি করতে ইচ্ছে করে? ফ্রিজটা বলে আর ঠিক হবে না, এত খারাপ লাগছে কি বলবো। আর আমাদের মতো মধ্যবিত্ত ঘরে 2 বছর 3 বছর অন্তর অন্তর নতুন করে ফ্রিজ কেনা সম্ভব না। মাছগুলো কাটিয়ে এনেছি, মাছগুলো বেশ টাটকা ছিল, একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে কেটে দিয়েছে, গুছিয়েও দিয়েছে। আমার ভাত বসে গেছে এখানে, আর এখন বাজে সকাল 6টা। আর এই যে মার বাড়ি থেকে বরবটি নিয়েছিলাম, ওগুলো কেটে নিলাম। আর এই যে পেঁয়াজটা ভাজা চাপিয়ে দিয়েছি, এটা দিয়ে আমি আজকে চচ্চড়ি করবো। চচ্চড়িটা খেতে খারাপ হয়নি, বাড়ির বরবটি যেহেতু ওরকম ছ্যাবড়া ছ্যাবড়া একটা ব্যাপার, আশ্বাস ব্যাপারটা ছিল না। তো এই যে আমি পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেছে, তারপরে দিয়ে দিলাম এই বরবটি আলু কোচানোটা। এবার এটা ভালো করে কম আঁচে ঢেকে ঢেকে সুন্দর করে ভাজা ভাজা করে নিয়ে অল্প একটু জল দিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে। আর চলো তোমাদের দেখাচ্ছি সোনার খাবারের জন্য কি কি সিদ্ধ দিলাম। কুমড়ো, আলু আর পটল সিদ্ধ দিয়েছি। এটা খেতে সোনাও ভীষণ ভালোবাসে, আর আমি তো ভীষণই পছন্দ করি এই সেদ্ধ টেদ্ধ মাখার। এই দেখো চচ্চড়িটা আমার জল দিয়ে দিয়েছি, হয়েও এসছে। আর এই যে এখানে খাবার ঠান্ডা করতে দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছিলাম একটা ডিম সেদ্ধ আর একটা কাঁচা পেঁয়াজ দিয়ে দেবো, তাহলেই সোনার খাওয়া হয়ে যাবে দুপুরের। আর চলো ওর জন্য আবার সকালবেলা খাবারটা রেডি করি। যেটা একটা বিস্কুট আর এটা জিরে ভেজানো জল আর অল্প একটু ড্রাই ফ্রুট, এটাই ওকে দিই। তো ও খাওয়া হয়ে গেলে তারপরে কাজ করব। রাধে রাধে সকলকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম। ভয়েস ওভার করতে হচ্ছে কারণ আজকে গঙ্গা পুজো, প্রচুর মাইক বাজছে। রেডি হয়ে নিয়েছি, বাজারে যাব, কালকে একটা স্পেশাল দিন, কিন্তু কালকে সেলিব্রেট করতে পারবো কিনা জানি না। আর দেখি স্পেশাল দিনটা সেইভাবে সেলিব্রেট করা যায় নাকি। তো চলো সাইকেল বের করবো, বাজারে যাই, দেখি কি পাওয়া যায় তার উপরে করতে যাবো। এখন সাইকেল এই ঘরে রয়েছে। চারিদিকটা কেমন জঙ্গল হয়ে গেছে, বর্ষার জল পড়েছে না, আর চারিদিকে একদম গাছপালা ঘাসপত্র সব গজিয়ে উঠেছে, আর এত গরম লাগছে মানে কি বলবো। তো চলো বাজারে চলেই যাই। পৌঁছে গেছি বাজারে। দেখো একটু মাছ নিয়ে আজকে, যেহেতু গঙ্গা পুজো দশহরা, আমাদের এখানে জেলেরা খুব একটা মাছ ধরে না, তাও খানিকটা রয়েছে। আর এই মাছগুলো দেখো সাপের মতো দেখতে, কি ভয় লাগছে না, ওগুলোকে কুচে মাছ বলে জানো তো। আমাদের এখানে খায়, অনেকেই খায়, দেখে পুরো সাপ, আর দেখে কিরকম ভয়ানক লাগছে। তারপরে এই দোকানটায় চলে আসলাম, মাছ ফাছ সেরকম একটা নেই, এখান থেকে কটা পম ভেবেছিলাম কাতলা মাছ নেবো, কাতলা মাছ আর পেলাম না। রুই মাছ ছিল, সোনা বললো রুই মাছ খাবে না। আর এখানে দেখো ছোট ছোট টমেটো, এখান থেকে খানিকটা টমেটো নিয়ে নিলাম। আর বাজারেও দেখো মোটামুটি শেষ, 9টার মধ্যে আসলে ভালো হতো, আমার আস্তে আস্তে 9:30 বেজে গেল। আর সোনা কাঁকরোল খেতে খুব ভালোবাসে, কাঁকরোল ভাজা, তাই ওর জন্য খানিকটা কাঁকরোলও নেবো ভাবছি। আর চলো ওই দিকটাই আশুদার দোকানে দেখো ড্রাগন ফলগুলোর কালার দেখেই মনে হচ্ছে কাঁচাই খেয়ে নিই, মানে খোসা সমেত খেয়ে নিই। কাঁচাই তো ফল খায়, মনে হচ্ছে খোসা সমেত খাই, এত দেখতে সুন্দর লাগছে। এইখানে না আশুদা অনেক ভ্যারাইটির সবজি নিয়ে আসে। চলো আমার বাজার হয়ে গেছে, এবার বাড়ির পথে ফেরা যাক। আর কি বলবো, বাড়িতে চলে যাই, এবার গরমও লাগছে। চলো আমার বাজার করা হয়ে গেছে, এবার বাড়ির দিকে যাচ্ছি। সেরকম কোনো মাছ তো পেলাম না, যাও টুকটাক পেলাম তাই নিয়ে নিলাম। চলো কুচো চিংড়ি পেয়েছি বিলের, ওটা দিয়ে আজকে চাল কুমড়ো ঘন্ট করবো। এই টুকটাক বাজার আজকে করলাম, অল্প অল্প করেই করলাম, মনে হচ্ছে ফ্রিজ আর ঠিক হবে না, ওরকম ভাবনা চিন্তা করেই বাজারপত্র একদম অল্প অল্প করলাম, যেটুকুনি না করলে নয় ওইটুকুনি বাজার করলাম। টমেটোগুলো বেশ ফ্রেশ ছিল, আর সব সবজি মোটামুটি ফ্রেশ। আর এখানে নিয়ে নিয়েছি আমার ব্রেকফাস্ট। দেখো এত কিছু নিয়েছিলাম, কিন্তু বিস্কুটটা আর খেতে পারিনি, এতগুলো চিড়ে ভাজাও খেতে পারিনি। এই ড্রাই ফ্রুট, শসা আর অল্প চিড়ে ভাজা খেয়েই আমার পেটটা ভরে গেছিলো। তো চলো খাওয়া দাওয়া সেরে নিই, সেরে আবার অনেক কাজ আছে, সেগুলো করতে হবে। খাওয়া দাওয়া সেরে নিয়ে চলে এসেছি মাছ ধুতে, কারণ কুচো চিংড়িগুলো তো বিল থেকে আনা, ওগুলো ভালো করে না বাছলে না শ্যাওলা থাকে, ছোট ছোট পোকা থাকে, ওগুলো ভালো করে পরিষ্কার করতে হবে বলে বাইরে চলে আসলাম। ভালো করে মাছগুলো বেছে নিয়েছি, এবার পমফ্রেট মাছগুলো ধুচ্ছি। ওগুলোও কাটিয়ে এনেছি, ওই কাকাটাকে বললাম একটু কেটে দাও না কাকা, তো কাকাটা কেটে দিল। পমফ্রেট মাছগুলো কাটতে তো অত ঝামেলা নেই, তবু একটু কাটিয়েই আনলাম। আর দেখো চিংড়িগুলো কি সুন্দর, আর পমফ্রেটের সাইজগুলো কিন্তু খারাপ না। যত বড় পমফ্রেট মাছ তত কিন্তু বেশি টেস্ট, এর থেকে বড় সাইজ আমি আর পাইনি, মানে যেরকমটা পেয়েছি এর থেকে বড় আর পাইনি। মোটামুটি এগুলোই নিয়ে এসেছি। আর কুচো চিংড়ি খেতে তিতলি খুব ভালোবাসে, আর আমিও কিন্তু খুব ভালোবাসি। এগুলো কিন্তু ভালো করে পরিষ্কার করতে হয়, নাহলে কিন্তু খুব নোংরা থেকে যায়। দেখো মাছের গন্ধে বিড়াল চলে এসছে, আর বিড়ালগুলো খুব জ্বালায়। আর এই দেখো ও ওখানে পাঁচিলের মধ্যে বসে রয়েছে, আর তিতলি গিয়ে দেখছে
যে বিড়ালটা বসে রয়েছে, কিছুতেই সরে না, কিছুতেই নড়ে না। তো চলো আমার মাছটা ভালো করে ধুয়ে নিলাম, জলটা ঝরিয়ে নিলাম, এবার ঘরে যাই, আবার অনেক কাজ আছে সেগুলো করতে হবে। তো চলে এসেছি, দেখো শিলনোড়ার মধ্যে আমি কাঁঠালের আটি বাটতে চলে এসেছি। প্রথমে মিক্সিতে বাটতে দিয়েছি, দেখি ভালো বাটা হচ্ছে না, ওই অর্ধেক বাটা হয়েছে, এখন চলে এসেছি শিলনোড়ায় বাটতে। তো ভালো করে বেটে না নিলে কিন্তু টেস্ট লাগে না। যদি শিলনোড়ার থেকেও যদি আমি ডাইরেক্ট মিক্সিতে করতে যাই তাহলে কিন্তু ভালো হবে না। আবার যাদের শিলনোড়া নেই তারা কি করবে, তারা তো মিক্সিতেই করবে, কিন্তু আমি দেখলাম হচ্ছে না ভালো, তাই আমার শিলপাটা যখন আছে তাই চলেই এসেছি। তো বাটাটাও আমার হয়ে গেল। খেতে এত স্বাদ হয়েছিল, খুব ভালো লেগেছিলো গো খেতে। তোমরা কারা কারা কাঁঠালের আটি বাটা খাও আমাকে কমেন্ট করে জানিও তো। আমার হয়ে গেল বাটা, এবার আমি একটুখানি জল দিয়ে ভালো করে, বাইরে থাকে শিলনোড়াটা ওই জন্য ভালো করে ধুয়ে রাখতে হয়, নাহলে নোংরা টোংরা লেগে যাবে না। এবার চলে এসেছি, চাল কুমড়ো কাটছি। চাল কুমড়োটা ভালো করে ছাড়িয়ে নিয়ে সুন্দর করে কুচাবো, তবে তো কুচো চিংড়ি দিয়ে স্বাদ হবে খেতে। দেখো আনাজ কিন্তু রান্নার আগে তোমার একটুখানি ভালো করে কুচিয়েও নিতে হয়, ভালো করে কুচিয়ে নিলে কিন্তু খেতে বেশি স্বাদ হয়। এটা আমাদের বাড়িতে একটা মামা আসে এই অকেশনে রান্না বান্না করতে, উনি বলেছিল যেমন বাঁধাকপি শাক এগুলো কাটলে বেশি স্বাদ হয় রান্না করতে, রান্না করার পরে। তো চলে এসছে আমার বাড়ি অতিথি, তা অতিথি ডায়েট করে, অতিথির জন্য আমি দিলাম একটু চাল ভাজা, 4টে আমন্ড আর 2টো শসা। এই যে সুজন ভাই জিম করে তো এটা ওটা তো খাবে না, ওই জন্য ওকে এটা দিয়ে দিলাম, আমার বাড়ির অতিথি বলে কথা। আর দেখো দেখেই একগাল হাসি দিয়ে দিল। আর এখানে তৈরি হয়ে গেছে আমার চাল কুমড়ো কোটা, তার সঙ্গে সঙ্গে নিয়ে নিয়েছি আমি নুন হলুদ মাখানো তোমার চিংড়ি মাছ। তো চিংড়িটা এবার তেলটা গরম হয়ে গেছে, তার মধ্যে দিয়ে দেবো। তো চলো এবার আমি চিংড়িগুলো তেলের মধ্যে একটুখানি দিয়ে দিই, অল্প নাড়াচাড়া করেই তুলে রাখবো। বিলের টাটকা চিংড়ি, মানে এক্ষুনি তুলে নিয়ে এসছে ওরকম চিংড়ি, এটা ভাজলে একদম এর টেস্ট একদম শেষ হয়ে যাবে। তো কোনো রকম নাড়াচাড়া করে একটু জাস্ট কাঁচা গন্ধটা বেরিয়ে যাবে, তারপরে আমি একটু উঠিয়ে নেব, তারপরে চাল কুমড়োটা রান্না করব। চাল কুমড়োটা এইভাবে রান্না করলে না বেশি স্বাদ হয়। তো সবসময় তো চাষের চিংড়ি খাই, কিন্তু বিলের চিংড়ি পেলে আর আমি হাতছাড়া করি না। এখানে দিয়ে দিলাম একটু জিরে ফোড়ন আর একটু কাঁচা লঙ্কা, দিয়েই আমি চাল কুমড়োগুলো দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে। আর এরকম করে রান্না করলে দেখেছি বেশি স্বাদ লাগে খেতে। তো এই মাটির থালাটা বেশ কাজের হয়েছে, আমার বড্ড কাজে লাগে গো এই মাটির থালাটা, দেখতেও যেমন সুন্দর তেমনি কাজেও আমার সুন্দর, তাই না? তো চলো দিয়ে দিয়েছি, এবার একটু ভালো করে নাড়াচাড়া করে নিই। নাড়াচাড়া করে দেখো অর্ধেকটা হয়েও এসছে। এবার চিংড়িগুলো ঢালার পালা। দেখো একদমই অল্প করে ভেজেছি, অর্ধেকটা হয়ে আসার আগেই আমি চিংড়িটা দিয়ে দেবো, কারণ ভালো করে সেদ্ধ হতে হবে, তো নাহলে তো আবার টেস্ট হবে না, ওই জন্য। আর নামানোর আগে অল্প একটু চিনি দিয়ে দেবো, তাহলে আরও বেশি টেস্ট হবে। কদিন ডায়েট করছিলাম বলে একদম চিনি ফিনি ব্যবহারই করিনি, কিন্তু এখন আবার অল্প অল্প করে চিনি দিচ্ছি। তো রেডি হয়ে গেছে আমার চাল কুমড়ো। কেমন লাগছে? আমার কাছে ভালোই লাগছে, খেতেও আশা করি ভালোই হবে। তো চলো রান্নাবান্না সেরে নিয়েছি, এবার একটা অকাজ আমি করে ফেলেছি, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। এখন বাজে কটা? 3:45 বাজে এখন। হ্যাঁ এখনও দেখো আমার স্নান হয়নি, কিচ্ছু হয়নি, কারণ আবার টেকনিশিয়ান এসেছিলো। মানে কল সেন্টারের থেকে আমি এবার আর কল করিনি, একটা লোকাল একটা ছেলে আছে আইএফবি কোম্পানিতে জব করে, তো ওকে ডেকেছিলাম। প্রথম দিন তো ফ্রিজটা বললো ঠিক হয়ে যাবে, ঠিক করেও দিয়ে গেছিলো, তারপর আর ঠিক হয়নি। আমাকে এসে বললো দিদি এই ফ্রিজ আর ঠিক হবে না, তোমার ওয়ারেন্টি পিরিয়ড রয়েছে, তুমি আবার ইয়েতে কল করো, তোমার সার্ভিস সেন্টারে কল করো, মানে কাস্টমার কেয়ারে। তো ওখানে দেখি বুক করব, তারপরেও মানে ফ্রিজ ঠিক হবে না। আমাকে বললো ফ্রিজটা বিক্রি করে দাও। সবে মাত্র 3 বছর হয়েছে আমি ফ্রিজ বিক্রি করেছি, মানে সরি উল্টো পাল্টা বলছি, টেনশনে ফ্রিজ কিনেছি। তো সেই ফ্রিজ 28,000 টাকা দিয়ে কেনার পরে বলো আর বিক্রি করতে ইচ্ছে করে? ফ্রিজটা বলে আর ঠিক হবে না, এত খারাপ লাগছে কি বলবো। আর আমাদের মতো মধ্যবিত্ত ঘরে 2 বছর 3 বছর অন্তর অন্তর নতুন করে ফ্রিজ কেনা সম্ভবও না। আর বললো দিদি যদি তুমি ঠিক করো ওই 1 মাসও হতে পারে 1 বছরও হতে পারে, তারপরে তোমার আবার পিসিবি আবার চেঞ্জ করতে হবে। তার মানে বুঝতে পারছো ফ্রিজ কেনাও কতটা চাপের। মানে এখন মনে হচ্ছে যে আমি ফ্রিজ কিনে যেন একটা বিশাল বড় পাপ করে ফেলেছি। তো ভীষণ খারাপ লাগছে, আর কি বলবো, তোমাদের সঙ্গে এক্সপিরিয়েন্সটা শেয়ার করলাম। কোন কোম্পানির ফ্রিজ পরে তোমাদের বলবো। দেখি সব কিছু আরও কিছু কথাবার্তা বলে গেল, দেখি আরেকবার ট্রাই করবো, যেহেতু ওয়ারেন্টি পিরিয়ড রয়েছে। তারপরে যদি ঠিক না হয় তাহলে তোমাদের সঙ্গে অবশ্যই আমি বলবো যে ফ্রিজটা কেন এরকম হলো আর কোন কোম্পানির ফ্রিজ। দেখো টেনশনে কি চিন্তায় আমি ভাত রান্না করতে ভুলে গেছি। তিতলিকে খেতে দিয়ে দিলাম, কিন্তু আমার ভাত আর নেই, আমি আর খেতে পারবো না। এখন 4:45 বাজে, আমি এখন ভাত রান্না করব, তারপরে খাবো। চালটা চাপিয়ে দিলাম, আগে জলটাও দিইনি, দাঁড়ো জলটা দিইনি। মানে এত মনটা খারাপ, মন খারাপের চোটে
ঠিকঠাক করে আমি ভাতের মধ্যে জল না দিয়ে এমনি চাল চাপিয়ে দিচ্ছি জল ধোয়া করে, মানে কি বলবো, ভীষণ খারাপ অভিজ্ঞতা আজকে। কি বলবো, ফ্রিজটা বিক্রি করতে হবে, 3 বছর পূর্ণ হয়নি, শুনেই খারাপ লাগছে। কাকে বিক্রি করবো, এটা আমার বিবেকে লাগছে। আমার খারাপ ফ্রিজটা আমি কাকে বিক্রি করবো, সেও যাতে ভোগে, এরকমটা করতে পারবো না গো, সত্যি ভীষণ খারাপ লাগছে। তো চলো আমি ভাত চাপিয়ে দিয়েছি, ভাত হোক তারপরে আমি খাবো। স্নান করে আমি চলে এসেছি, মনটা খারাপ, মন খারাপ করে আর কি করব বলো, যা হওয়ার সেটা তো হয়েই গেছে। ফ্রিজ ঠিক হলে হবে, না হলে না হবে, কিন্তু আর আমি ফ্রিজ কিনবো না এখন, পারবো না, আমার ক্ষমতাও নেই। এখানে কি হয়েছে, কিছু হয়নি। তো চলো, এখন বাজে বিকেল 5টা, এখন আমি স্নান করলাম আর আমার গোপালকে একটু জল ফুল দিলাম, জল ফুল বলতে ফুল দিলাম চরণে, গোপালকে একটু প্রণাম করে আসলাম। স্নান করে আমি রোজই করি, মা তো পুজো দেয়, কিন্তু আমি একটুখানি জল দিই, পরে গোবিন্দকে একটু ফুল দিই আর আমার ভোলেনাথের চরণে একটুখানি ফুল দিই আর মাথায় জল ঢালি। তো আমার সেই কাজটা কমপ্লিট হয়ে গেলো। তো চলো এখন লাঞ্চ করবো, এখন খিদে আর পাচ্ছে না, আর কি করব। তো চলো, তবুও একটু খেতে হবে। তো চলো একটু লাঞ্চ করে নিই, তারপরে আবার অনেক কালকের পেন্ডিং কাজ আছে, সেইগুলো সারতে হবে। একটু একটু করে কত পদ হয়েছে দেখো। এখানে কাঁঠালের আটি বাটা, আর এখানে সোনার জন্য সকালে সেদ্ধ দিয়েছিলাম কুমড়ো, পটল, আলু সেদ্ধ ওটা, আর মারবাড়ির ওই বরবটির চচ্চড়ি, এই চাল কুমড়ো দিয়ে কুচো চিংড়ি দিয়ে ঘন্ট, আর এটা হচ্ছে গিয়ে তরকা, মা রান্না করেছে তাই দিয়ে গেল। দেখো একটু একটু করে কত রান্না হয়ে গেছে, আমি কোনটা দিয়ে খাবো, ভাত কম আর তরকারি বেশি। তো চলো তরকারি দিয়ে আজকে বেশি করে জমিয়ে খাওয়া যাবে। বাজে 5টা 10 আর এখন আমি লাঞ্চ করতে বসবো, ভাবো। লাঞ্চ আমি নিয়ে নিয়েছি, তো চলো আমি খেতে বসে পড়ি এখন। ফ্রিজটার দিকে তাকালেই না মনটা খারাপ হয়ে যাচ্ছে, কি করব, আর যা হওয়ার হয়েছে, আর ভেবে কি করব। তো চলো আমি লাঞ্চ করে নিই, তারপরে তোমাদের সঙ্গে আবার গল্প করবো পরে। চুলগুলো দেখো এলোমেলো, চুলগুলো শুকানোর জন্য ছেড়ে দিলাম। তো চলো লাঞ্চ সেরে নিই এবার আমি। খাওয়া দাওয়া করে আমি একটু রেস্ট নিয়েছিলাম, রেস্ট নিয়ে দেখো চলে এসেছি দোকানে, আর সন্ধেবাতিও দিয়ে দিয়েছি। আজকে একটু চাপ কম আছে, কারণ ওই যে একটু চাপ ছিল, এই দুদিন গঙ্গা পুজো ছিল, আজকে তো গঙ্গা পুজো, আজকে একটু চাপ কমই আছে। তো আজকের ক্লায়েন্ট ফোন করেনি, টাইম মতন আমি চলে এসেছি, আর কয়েকটা কাজ আছে সেগুলো মেটাবো, তারপরে 9টা বাজলে তারপরে বাড়ি যাবো। বাজারে চলে এসেছি একটু আম নেবো বলে, তো আমাবচির মধ্যে তো ঠাকুরকে আম দিতে হয়, ওই জন্য আম নিলাম। আর আমের তো আগুন দাম, ওই আমগুলো 60 টাকা করে বললো, আর এগুলো 40 টাকা করে, এগুলোই নিয়ে নিলাম। চলে এসেছি আমি বাড়িতে দোকান থেকে, এখন আমি লাঞ্চ করব, লাঞ্চ না সরি ডিনার করব। সোনার আসতে অনেক লেট হয়ে যাবে, তো আমি খেয়ে ভাবছি একটু কালকে রান্নাবান্নার একটু জোগাড় করে রাখবো। তো চলো, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই করে জানিও, একটা লাইক করে দিও, একটা কমেন্ট করে জানিও, তাহলে আমার অনেক ভালো লাগবে, ভিডিও করার মোটিভেশন পাবো। আর সবই ভয়েস ওভার করতে হচ্ছিল, কারণ ওই যে আজকে গঙ্গা পুজো, তো ওই জন্য মাইক চলছিল, ওই জন্য এখন একটু মাইকটা বন্ধ রয়েছে। তো চলো ভিডিওটা আজকের জন্য এই পর্যন্তই, দেখা হবে একটা নতুন কোনো ব্লগে।